এর গাছের অবস্থা খারাপ থাকলে ভালো লাগে না। দেখুন কত সুন্দর গাছ, আর গাছটিতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, এটি হচ্ছে বারাসাতে সুব্রতদার গাছের পিকচার হোয়াটসঅ্যাপ করেছেন, আর সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এই গাছটি কি সমস্যা হচ্ছে, দাদা বলছেন যে গাছে যখনই কোনো খাদ্য দিচ্ছে তো পাতা পুড়ে গিয়ে চুই চুই নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা এরকম হলে ঠিক কি করব, আর সেই নিয়ে কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের সামনে যে এই ধরনের হলে আপনারা কি করবেন। বন্ধুরা নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আজকে হয়তো বেশি কিছু বলতে পারবো না, কারণ গলাটা একটু ব্যথা, আসলে ঠান্ডা লেগে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই যে গাছের পাতা পুড়ে যাওয়া, এই সকল বিষয়গুলো থাকে কেন, আর সব কিছুটাই কিন্তু থাকছে আপনাদের সঙ্গে থাকছে এই নিয়ে শেয়ার। তো যাই হোক বন্ধুরা, আমরা যখন এই সকলের গাছগুলো দেখব, যে খুব ভালো করে লক্ষ্য করে যদি করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এত তাড়াতাড়ি গাছটিতে মুকুল এসেছে, অথচ গাছটিতে আম কিন্তু থাকছে না। তার কারণ আম থাকার থেকেও বড় কথা যে এই গাছটির পাতাগুলো আস্তে আস্তে পুড়ে যাচ্ছে। যখনই খাদ্য দিচ্ছেন তখনই কিন্তু পাতা পুড়ে যাচ্ছে। এইভাবে দাদার বেশ কয়েকটি গাছ কিন্তু মারাও গেছেন। সেজন্য আমাকে বলল যে ভাই, যে গাছ তো এইভাবে মারা যাচ্ছে, তোকে একটু বলি যে বেশ কয়েকটি বন্ধুর কুরিয়ার করা হয়েছে, আরও কয়েকটি কুরিয়ার বাকি রয়েছে। যথারীতি এখানে 30টি জবা গাছ রয়েছে, এটা কাকদ্বীপে যাবে। তো আরও দু একটি বন্ধুর বাকি রয়েছে, চিন্তা করবেন না, আপনাদের গাছ পরের পর কিন্তু আপনাদেরকে ফোন করে জানিয়ে দেওয়া হবে। তো সেই জন্য আমরা এই সকল গাছ যখন নিয়ে যাই, আর নিয়ে যাওয়ার পর থেকে শুরু করে সবটাই আমাদের জানতে হবে। তো চলুন, আমরা কিন্তু আজকে আম গাছের সম্বন্ধেই জানবো। দাদাকে আমি ফোন করেছিলাম আজ সন্ধ্যাতেই যে আপনার গাছ পাঠানো হবে সামনের সোমবারের দিকে। তো সেই জন্য বলছে, যা বললো, ভাই আমার একটা আম গাছের পিকচার তোমাকে সেন্ড করেছি, দেখছো না? আসলে শীতের গাছ তো একটু বিভিন্ন রকম নিয়ে ব্যস্ত, অর্থাৎ গাছপালা, এখানে তো দোকান কলাঘাটে, আর সেই নিয়ে একটু ব্যস্ত। যাই হোক বন্ধুরা, আপনাদের পরের পর কুরিয়ার কিন্তু হয়ে যাচ্ছে। আজকে আমরা জানবো যে কোন কারণে আমাদের গাছ ঠিকঠাক হয় না, আর সবটাই কি মাটির উপরে নির্ভর করে। তার সাথে আমরা আরো কিছু করে ফেলি যে কারণে আমাদের সেই সমস্যাটা ফিরে। যেগুলো জানবো সেগুলো হয়তো আমরা অনেকেই জানি, তার মধ্যে কোন কোন কাজগুলো আমরা জানবো। হ্যাঁ বন্ধুরা, আমরা যেমন গাছের খাদ্যের উপরে জোর দিই, কোনভাবেই গাছের মাটির উপরে জোর দিই। সময় মতো গাছে কীটনাশক স্প্রে করি। কিনতে যাওয়ার সময় গাছের কাণ্ড কেমন মোটা আছে সেটাও লক্ষ্য করি। আজকে থাকছে সবকিছুটাই, যে আমরা কোন কোন জিনিসগুলো লক্ষ্য করলে আমাদের ভালো হবে। তো এমন ব্যর্থ কয়েকটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো কোনো কাজেরই নয়। তো দেখুন, শুধু কেটে জুড়ে দিলেই তো সেটা কলম নয়, আর এটাই বেশি হচ্ছে। সেই সকল কারণেও আপনার গাছের সমস্যা হতে পারে। অর্থাৎ আপনি যখন একটি কলমের গাছ কিনবেন, সেই কলমের গাছটি দেখে কিনবেন। দেখুন, এইখান থেকে গাছটি কলম বেঁধে এখান অবধি সুন্দরভাবে সেটিং করা রয়েছে, কিন্তু যদি আমি এই রকমই গাছের আরেকটি গাছ দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। গাছটির ক্ষেত্রে আপনি দেখলে বুঝতে পারবেন যে কোনো রকম একটুখানি কাটিং করে তাকে জুড়ে দেওয়া হয়েছে। তো কেটে খুঁজে দিলেই হবে না। তো এরকম ব্যর্থ কলমগুলো আপনাদেরকে দেখে কিনতে হবে। তো আরও একটা কাজ যেটা করতে হবে, কলমের উচ্চতা। তো টবে যারা গাছ করবেন তাদের জন্য কলমটা খুব জরুরি, যে কলমের উচ্চতাটা কীরকম জায়গায় রয়েছে। আরও একটা আমরা লক্ষ্য করি যে যখন আমরা কোনো গাছ করি, সেই কলমটা গোড়াটা মোটা দেখে করি। তো সেই জন্য আমরা এটা অনেকে বুঝতে পারি না যে গাছের নিচেরটাও যেমন থাকতে হবে, তার সঙ্গে একটা ম্যাচিং করে কলমটা দিতে হবে। তো এটা হয় কি, যেমন ইচ্ছা ডাল নিয়ে শুধু খুঁজে দিয়ে জুড়িয়ে দিলেই হবে না। তো এটা আপনারা দেখে নেবেন যাতে সঠিক থাকে। গাছের এরকম জোড় বাডিংয়ের কলম নিলে মোটামুটি 3-3.5 ইঞ্চির উপরে বাডিং করা আছে, সেটা দেখে নেবেন। এবং কলমের এই যে দূরত্ব বাঁধনটা, এই বাঁধন কলমটা সঠিক আছে কিনা দেখে নেবেন। গাছ বাঁধার সময় এরকম হয়েই থাকে। তো সেই জন্য আপনারা যখন গাছ কিনবেন, আপনি সঠিকভাবে এই বিষয়টুকু দেখে নেবেন।
পরবর্তী অবস্থায় আপনি গাছটি কিনে নিয়ে আসার পরে দেখবেন যে বাঁধনটা খুলে দিতে হবে, সেটা ভুল করবেন না, বাঁধনটা কিন্তু খুলে দেবেন। গাছটি দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভেতরের অংশটা এখান থেকে এই পর্যন্ত লাল হয়ে রয়েছে, অর্থাৎ এর এই অংশটা কিন্তু একটু ভালো নেই, অর্থাৎ খারাপের দিকে পৌঁছে গেছে। দেখুন, গাছ এমন আমাদের হাতে থাকলে সেগুলো কিন্তু আমরা বিক্রি করি না, তো দেখানোর জন্যই কিন্তু আপনাদেরকে এগুলো দেখাচ্ছি। তো সেই জন্য এই যে কলম, এই জায়গাটা যদি থাকে, এই গাছ কখনোই ভালো হতে পারে না। এই গাছের পাতা লাল হয়ে যাওয়া, গাছে একদম স্যাঁতস্যাঁতে শুকনো হয়ে যাওয়া, আর এই ধরনের গাছগুলোতে কিন্তু প্রচুর মুকুল আসে, কারণ আম গাছে যত নিস্তেজ অবস্থাতে থাকবে তত গাছে মুকুল আসে। গাছের গোড়ায় ভুরভুরে হালকা মাটি কখনোই করে টবে গাছ রোপণ করবেন না, অর্থাৎ মাটি সবসময় কমপ্যাক্ট থাকতে হবে, মাটির মধ্যে অনেক কিছু মাখা যাবে না। কারণ আম গাছটি যখন কলম করা হয় তো তার প্রায় বেশ কিছুটা দূরত্ব গিয়ে ঝুরি শেকড় তৈরি হয়। একটা ছোট্ট বীজের আম গাছ তুলে তা আপনারা পরীক্ষা করে নিতে পারেন। সেজন্য আমরা যদি আম গাছের গোড়ায় সবসময় এভাবে হাওয়া বাতাসে দুলতে থাকি আর এই ফাঁক অংশটা আমাদের ক্লিয়ার ফাঁক হতে থাকে, পরবর্তী অবস্থায় যখন আপনি দেখছেন গাছে বারে বারে জল দিচ্ছেন, তো গাছটি সঠিক থাকলেও এই জায়গা থেকে জল প্রবেশ নিচ পর্যন্ত করে, আর তখন কি হয়, ধীরে ধীরে আপনার গাছটি একেবারে ছিটকে যাওয়া, অর্থাৎ শুকনো হয়ে মারা যাওয়া। তো ধীরে ধীরে কিন্তু এই সকল সমস্যাগুলো থাকে, গাছটি সারা জীবনের জন্যই কষ্ট পায়। সেই জন্য আমরা আরও কিন্তু মাটি হালকা করার চেষ্টা করব না। তো মাটি যখন আপনারা অতিরিক্ত কম্পোস্ট মাখবেন, ভার্মি কম্পোস্ট, কোকোপিট, সেক্ষেত্রে কিন্তু আম গাছটির পাতা পুড়ে যাওয়া কখনোই বন্ধ হবে না। গাছের ভিতটাই মূল কথা, আর সেটা যদি আপনার থাকে তাহলে সঠিক থাকবে। বাকি সময়টা অর্থাৎ গ্রীষ্মকালে আপনারা কাছাকাছি টবগুলো রাখবেন না, মানে অবশ্যই কাছাকাছি রাখবেন, গাছগুলোকে এইভাবে কাছাকাছি রাখবেন। অন্যান্য সময় যেমন টবের ছাদের উপরে একটু দূরাদূরি রেখেছেন, ঠিক এই সময়টা গ্রীষ্ম পড়ে যাওয়া মানে কিন্তু কাছাকাছি রাখবেন। তাহলে এখানকার ঠান্ডা ময়েশ্চারটা দারুণ ভালো থাকবে এবং খুব ভালো থাকবে আপনার গাছটি। শুধু এই গাছ কেন, বাড়ির যে সকল গাছগুলো রয়েছে আমরা কিন্তু গ্রীষ্ম পড়ে যাওয়া মানে অর্থাৎ গরমের হাওয়া পড়ে যাওয়া মানে এই কাজটি করব। এর ক্ষেত্রে সম্ভব না হলেও মাটির ক্ষেত্রে যেটা হয় যে আম গাছের গোড়ায় যাতে এখানে এয়ার প্রবেশ না করে, সেই জন্য আমরা ঠিক শীত পড়ার শুরুর থেকেই চারিধারে যেমন বড় গাছের ক্ষেত্রে ফল আনানোর জন্য ভালো করে কুপিয়ে দিই, জল একেবারেই বন্ধ করি, সেটা কিন্তু করব, সেটা টবে হোক বা মাটির ক্ষেত্রে। যদি টবের ক্ষেত্রে হয় তাহলে আমরা গাছের মাটিটিকে হালকা করে রাখবো এবং গাছটি বেঁচে থাকার জন্য গাছের গোড়াতে জলটি দেব, সাইডের মাটিটাতে নয়, এবং খাদ্য তো একদমই নয়, যতক্ষণ না গাছে ভরা আপনার মুকুল আসছে। আশা করি আমার সকল পুরানো বন্ধুরা এটা জানেন, যারা নতুন বন্ধু এখনো জানেন না অবশ্যই জেনে রাখুন যে শীতের সময় ফল গাছের ক্ষেত্রে শুধু এই গাছ কেন, অন্যান্য গাছের ক্ষেত্রেও খাদ্যটা বন্ধ রাখবেন। কিন্তু দয়া করে পুনরায় যখন আপনারা গাছটি রোপণ করবেন সেক্ষেত্রে আপনারা যেটা করে ফেলেন অনেক ক্ষেত্রে, যে ভার্মি কম্পোস্ট, কোকোপিট দিয়ে একটু মাটি হালকা করে ফেলি, সেটা কিন্তু অন্যান্য গাছের ক্ষেত্রে এতটা সমস্যা না হলেও আম গাছ, লিচু গাছের ক্ষেত্রে আপনি অবশ্যই এই সমস্যাটা দেখতে পাবেন, যে হঠাৎ হঠাৎ গাছের পাতা পুড়ে পুড়ে গিয়ে মারা যাওয়া। তাহলে আমরা যখন এই আম গাছ রোপণ করছি তখন যে কাজটা করব, যে গাছ রোপণের সময় আমরা অনেকেই একটু করে এক্সট্রা করে মাটি চাপা দিয়ে গাছটি রোপণ করি, সেটা রিপোর্টিংয়ের সময় হয়, আবার অনেকে নতুন গাছ বসানোর সময় কিন্তু এটা করে ফেলি। ক্ষেত্রে আমরা বেশ কিছুদিন দেখছি যে গাছটির পাতা ঝলসে গিয়ে ঝিমনো ঝিমনো ভাব এবং কাণ্ডের মধ্যে একটা ভাঁজ ভাঁজ এসে গেছে। ধীরে 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 গাছটি একেবারে কিন্তু শুকনো হয়ে হয়ে মারা যাচ্ছে। এটা গেল আপনার রোপণের পদ্ধতি। টবের মধ্যে দেখছেন জল, কিন্তু দেখছেন গাছটি শুকনো হয়ে যাচ্ছে, অথচ আপনার টবের মাটিটি ভেজা। কারণ কি, এক্সট্রা করে মাটি চাপা দেওয়া হয়তো আপনার রয়েছে, একটু ভালো করে খেয়াল করবেন, সাইডের মাটি যদি এক্সট্রা চাপা দেওয়া থাকে তাহলে সেগুলো কিন্তু খুলে কমিয়ে দেবেন, এই লেভেল বরাবরটি রাখবেন। এই মাটির সঙ্গে অনেকে ধানের চিটে ভার্মি কম্পোস্ট, কোকোপিট মেখে ফেলেন, তো এই ধরনের গাছে কিন্তু একদমই না, এগুলো আপনি অবশ্যই দেবেন টবের উপরে দেবেন। অনেক বন্ধুরই আমি দেখেছি এরকম হয়েছে যে একদম ফলন্ত অবস্থায় গাছ ভরা আম আর সব সেই সহই গাছটি মারা যাচ্ছে, বা গাছে ফল হওয়ার পরে অনেক বন্ধুর কাছে এরকম রেজাল্ট পাওয়া গেছে যে ফল হওয়ার পরে গাছটি উপর থেকে একটি একটি ডাল শুকনো হতে হতে কয়েকটা দিনের মধ্যে পুরোপুরি গাছটি কিন্তু মারা যাচ্ছে।
সেই জন্য বন্ধুরা আমরা যখন এই গাছ রোপণ করব সব সময় কিন্তু এই লেভেল পর্যন্তই রোপণ করব। অর্থাৎ অনেক সময় হয় কি যে মাটি, যে ধরনের মাটি রয়েছে আপনার আর যে গাছটা আপনি কিনে নিয়ে যাচ্ছেন দুটোর সঙ্গে মিল থাকছে না। ধরুন আপনার মাটিটি এমনি এঁটেল মাটি রয়েছে, আর আপনি যখন কিনে নিয়ে যাচ্ছেন এভাবে খটখটে শক্ত একেবারে লাল মাটি, তা ভেতর পর্যন্ত কিন্তু জল প্রবেশ করতে পারে না। সেই জন্য আপনি কখনোই বেশি করে এক্সট্রা মাটি চাপা দেবেন না। গাছের বয়স হয়ে গেলে যেমন গাছের সাইডকার কিছু রুট কাটিং করে আবার বসাতে হয়, সেটা তো করবেন, সেটা 1-2 বছর ছাড়া করতে হয়। কিন্তু আমরা সেক্ষেত্রে কি হয়, রুট বাউন্ড হয়ে গেলে, আর এই রুট বাউন্ডটা বেশি হয় কিন্তু মাটিটি অতি ভুরভুরে হালকা থাকলে, তখনই দেখেন যে সাইড বরাবর শেকড়ে শেকড়ে ভরে গেছে আর গাছটি ধীরে ধীরে খারাপ অবস্থা আসছে। সেই জন্য আমরা যে কোনো ফল গাছ রোপণ করলে অবশ্যই অর্ধেক বালি আর অর্ধেক মাটি মেখে করব। ফলে কি হবে, আমাদের গাছটা খুব খুব ভালো থাকবে। আর সব থেকে বড় ভুল যেটা হয়ে যায়, আমরা যেটা করে ফেলি, দেখুন এগুলো নার্সারি সিস্টেম, আপনারা যে কোনো নার্সারিতে গিয়ে এই বিষয়গুলো একটু শেয়ার করতে পারেন। পাশাপাশি আপনাদের নার্সারি রয়েছে, আশা করি নার্সারি বন্ধুরা বলবেন, ঠিকই বলবেন যে আমরা অনেকে কি করি যে গাছের গোড়াতে সব মাটিগুলোকে জড়ো করলাম, সব সুন্দর করে জড়ো করলাম, সাইডটি মাটিটিকে ড্রাই করলাম, তারপরে কি করলাম 5-6-7 রকম খাদ্য নিয়ে এসে সেটা আপনার পটাশ, বনডাস্ট, নিম খৈল, দুনিয়ার কিছু খাদ্য দিয়ে আমরা সাইডটা দেওয়ার পরে সাইডের মাটি চাপা দিয়ে বা ভার্মি কম্পোস্ট টম্পোস্ট যা দেওয়ার দিলাম, দিয়ে 1 মগ জল ঢেলে দিলাম। দেখুন আমাদের ক্ষেত্রেও কি আমরা সদ্য খাদ্যগুলো খাই না। তো গাছের ক্ষেত্রে আমরা যেটা করি, কোনো নার্সারির সঙ্গে আপনারা শেয়ার করে দেখতে পারেন যে আমরা কি গাছে শুকনো খাদ্য দিয়ে জল দেব। এটা আমার অনেক বন্ধুই করে ফেলেন হয়তো, তো এই ভুলটা কিন্তু আর করা যাবে না। যে গাছের গোড়াতে আমরা যে কোনো শুকনো খাদ্য দিলে তারপরে আমরা জলটা দেব না। কারণ কি, ওই খাদ্যটার যে গরম, সেই তার যে ক্ষতি, সেটা কিন্তু আপনার গাছটিকেই ভোগ করতে হয়, কষ্ট গাছটি ধীরে ধীরে পেতে থাকে। আমরা এটা জেনেছি যে যখন আমরা 6-7 রকম জৈব সার, নাইট্রোজেন সার ইত্যাদি যখন একসঙ্গে মেখে তৈরি করি, তার মধ্যে জলের ছিটে দিয়ে আমরা 6-7 দিন রেখে দিই, সেটা দিলে কিন্তু আমাদের গাছে কোনো সমস্যাই হয় না। আবার যেটা করি যে ওই খাদ্যটি যখন জল চাপা দিয়ে রাখা হয়, জলের একটু ছিটে দিয়ে চাপা দিয়ে রাখা হয়, সেক্ষেত্রে কি হয় 6-7 দিন পর যখন আমরা সেই প্লাস্টিক খুলে দেখি, সেটি কিন্তু প্রচণ্ড হিট হয়ে যায়, একদম গরম হয়ে যায়, যাতে হাত দিলেও হাত পুড়ে যাওয়ার মতো। আর সেটাই কিন্তু আপনি গাছের গোড়ায় দিচ্ছেন, ওই কষ্টটা কিন্তু আপনার গাছের শেকড় পাচ্ছে। সেই জন্য বন্ধুরা, শুকনো খাদ্যকে যখন আপনারা দেবেন, কিভাবে দেবেন, দিলে আপনার ওই ক্ষতিটা হবে না। কারণ আপনারা এই যে শুকনো খাদ্যটা দিয়ে জলটা দিলেন না, টোটালটাই কিন্তু ভেতর পর্যন্ত প্রবেশ করলো, আর তারপরে আপনি কি করলেন, একটু মাটি চাপা দিয়ে দিলেন, তাহলে এর যে ভেতরে ডিকম্পোজ হওয়ার সময়টা আস্তে আস্তে কিন্তু ওই টোটাল গ্যাসটাই কিন্তু ধীরে ধীরে গাছের নিচ পর্যন্ত ব্যাক করছে। দেখুন, এরকম ভুলভাল তথ্য আমি দেব না আপনাদেরকে, যাতে আপনার গাছের ক্ষতি হয়। তো বন্ধুরা, আমরা যখন শুকনো খাদ্য গাছের গোড়ায় দেব, বানানোর সময়ও আমাদের নেই যে কিছুটা মাটির সঙ্গে, ভার্মি কম্পোস্টের সঙ্গে আমরা জলের ছিটিতে 6-7 দিন রেখে দিচ্ছি, সেটাও আমাদের সময় নেই হাতে। শুদ্ধ দোকান থেকে কিনে নিয়ে এলাম আর গাছের গোড়াতে দেব। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, টবের ধার বরাবর, যদি সময় আপনার না থাকে সেক্ষেত্রেই করবেন, ধার বরাবর মাটিটাকে একটু আগের দিকে করে দিলেন। কিছু কিছু ঠিক করবেন, কিছু কিছু ভুল করবেন, গাছের একটি করে প্রাণ যাবে। তো সেই জন্য সবটাই আপনাকে ঠিক করতে হবে এবং জেনে নিতে হবে। তো সুন্দর করে যখন আপনি জড়ো করলেন, জড়ো করার পর এই মাটিটিতে ভালো করে ভরপুর জল দেবেন। জল দেওয়ার পরে আপনি শুকনো খাদ্যটা দেবেন। শুকনো খাদ্য দেওয়ার পরে মাটিটা চাপা দেওয়ার দরকার নেই, চাপা দিলে খুব সমস্যা হবে না, কারণ আপনি যে জলটা আগে দিয়েছেন না, তাহলে নিচ থেকে জলটা আপনার আস্তে আস্তে ধীরে ধীরে ওই যে শুকনো খাদ্যটা দিচ্ছেন সেটা শুষে নেবে। এবং 24 ঘন্টা অন্তত জল বন্ধ রাখতে হবে। খুব ভালো হবে যদি 48 ঘন্টা আপনারা পুনরায় পরের বারে যে জলটা দিচ্ছেন খাদ্য দেওয়ার পর যদি বন্ধ রাখেন, তাহলে আপনাদের পারফেক্ট কাজ হবে। এটা একটু রিস্কের, তো এইভাবেই কিন্তু করা হয়। বিশেষ করে বাগানের মধ্যে যখন দুটো একটি গাছের জন্য আপনাদের এভাবে হয়তো দিতে হয়, যখন বাগানে শুকনো খাদ্য দেওয়া হয়, সেক্ষেত্রে তো এত সময় থাকে না যে গাছের সব খাদ্য বানিয়ে দেওয়া। এক্ষেত্রে কি হয়, শুকনো খাদ্য দেওয়া হয় এবং দূরত্বে দেওয়া হয়, সবসময় দূরত্বে শুকনো খাদ্য দিতে হয়। এবং ওই খাদ্যটি দেওয়ার পর জল কিন্তু দেওয়া হয় না, 2 দিন জল বন্ধ থাকে। আপনারা যে কোনো চাষি মহলে গিয়ে খোঁজ নিতে পারেন
বা শাকসবজি চাষ করে ইত্যাদি, বা কোনো নার্সারি থেকে খোঁজ নিয়ে দেখতে পারেন। বিষয়টা ঠিক বললাম কিনা? তো মোটামুটি বুঝেছেন যে কি বলতে চাইলাম। এবারে আসি যে এইরকম অবস্থাতে অনেকেই দাদা যেটা আমাকে বললেন যে আমি বালি মাটি করেই রোপণ করেছি। দেখতে হবে যে এই কলমের এফেক্ট আছে কিনা। দুই, বা এই পাতা এভাবে আস্তে আস্তে দুর্বল অবস্থাতে মুকুল আসছে কিনা। এই সময় মুকুল আসা মানে আপনাকে জানতে হবে গাছের কন্ডিশনটা কেমন আছে। যদি দুর্বল অবস্থাতে থাকে তাহলে কিন্তু সকল মুকুল থেকে আম হবে না। কারণ আপনি এই মুকুল থাকা অবস্থাতে ভালো রকম কিন্তু খাদ্যও দেবেন না। কারণ মুকুল থেকে যতক্ষণ না আমে রূপায়িত হচ্ছে, অর্থাৎ ছোলা কড়াইয়ের মতো সাইজ না হচ্ছে একটি আমের আম, তো সেটি কিন্তু আপনি সে সময় পর্যন্ত খাদ্যটা দেবেন না। এবং তারপরে যে খাদ্যটা দেবেন সেটা কিন্তু শুকনো খাদ্য বা বানানো খাদ্য নয়, সেটি কিন্তু দেবেন তরল খাদ্য। সেটা খৈল দিলেন, যেমন আপনারা জেনেছেন যে ধরনের আপনার বাড়িতে রয়েছে কিচেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্টের জল পচানো, বা আপনারা যেটা দিচ্ছেন সরিষার খৈলের জল, সরিষার খৈলটা নয়, আপনারা বাদাম খৈলটা নেবেন। বাদাম খৈলটা নেবেন, বাদাম খৈলের সাথে একটু অল্প করে 10-26-26 দেবেন, সেটা আপনারা দিতে পারেন। কিন্তু পারফেক্ট কাজ পাবেন এরকম সমস্যা যদি আপনার হয়ে থাকে, যে কোনো এই ধরনের বোনডাস্ট, লেদার মিল বা শিংকুচি, এদেরকে 501 কেজি করে কিনে নিন আর সেটাকে 8 থেকে 10 দিন ভিজিয়ে দিন। কারণ শিংকুচির দানা অতি শক্ত, খৈলের মতো 3 দিন নয়, এটিকে 8 দিন আপনি একটি জায়গায় ভিজিয়ে রাখুন। তারপরে দেখবেন কুচকুচে কালো জল একটি হয়েছে। সেই জলটির সাথে এক্সট্রা যতটা নেবেন ঠিক ততটা পরিমাণে জল আপনি আরও তার সাথে দেবেন। আর সেই জলটা যখন আপনি গাছের গোড়াতে দেবেন, মানে লিকুইড তরলটা দেবেন, তখন কিন্তু এই টবের মাটিটি আপনার শুকনো থাকতে হবে। শুকনো থাকার পর আপনি ওই লিকুইড তরল খাদ্যটা দেবেন, এটাই তরল খাদ্য দেওয়ার নিয়ম। তো সেই তরল খাদ্যটা দেওয়ার পর তরল খাদ্য শুকনো হলে আপনি জল দেবেন। আর ধীরে ধীরে কিন্তু আপনার গাছটি আবার সুন্দর হয়ে যাবে, আম গাছ মরে যাওয়ার ব্যাপারটাই থাকবে না। তাহলে আমরা যখন এই গাছগুলি করব তাহলে কিন্তু আমরা পারফেক্ট কাজ পাবো। অবশ্যই যদি আপনার অনেক দিন হয়ে থাকে, টবের মাটি শক্ত হয়ে থাকে, সাইডে রুট বাউন্ড হয়ে থাকে, তাহলে এই শীতটা চলে যাক, তারপরে কিন্তু ঠিক বসন্তকাল আসা মানেই, মানে মার্চ এপ্রিল আসা মানেই আপনারা কিন্তু অবশ্যই রিপোর্টিং করে নেবেন, আর ভালো হবে। মাঝে মধ্যেই আপনারা যেমন দেন গাছের গোড়াতে, কি দেন না চুনের জল দেন, 100 গ্রাম চুন সমান 10 লিটার জল, সেটা দেবেন। মাঝে মধ্যেই আপনারা ফাঙ্গিসাইড দেন, সেটা দেবেন। মাঝে মধ্যেই দেন কি দেন না হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 লিটারে 2 গ্রাম করে, সেটাও দেবেন। তো চুনের জল যখন আপনি পাতায় স্প্রে করবেন সেটা কিন্তু 2 লিটার জলে মাত্র 1 গ্রাম। আর যখন আপনি গাছের গোড়াতে দেবেন সেটা কিন্তু 10 লিটার জলে 100 গ্রাম। কোনো ফাঙ্গিসাইড যখন আপনি গাছের পাতার উপরে দেবেন সেটা দেবেন 1 গ্রাম। গাছের গোড়াতে যখন দেবেন সেটা দেবেন 2 গ্রাম। হাইড্রোজেন পারঅক্সাইড যখন আপনি পাতার মধ্যে দেবেন তখন দেবেন 2 গ্রাম, এবং গাছের গোড়াতেও যখন দেবেন সেটাও দেবেন কিন্তু 2 গ্রাম। কোনো সমস্যা নেই। মুকুল থাকা অবস্থাতে মুকুলে বারে বারে স্নান করান। মুকুল আসা মানে গাছের গোড়ায় একটু জল কম না থাকে। মুকুল থেকে ছোট ছোট ছলা কড়াইয়ের মতো সাইজের আমের সাইজ হয়ে গেলে তখনই কিন্তু আপনারা তরল খাদ্য দিন। আমের সাইজ বড় হয়ে গেলে বানানো খাদ্যটা দিন। অবশ্যই জৈব সারের বেশি রাখবেন, নাইট্রোজেন খুবই কম, আর তাহলে আপনার গাছটি ভীষণ ভালো থাকবে। বন্ধুরা, আমার ফোন নাম্বারটা 9609456194। হ্যাঁ, আরও একটা কথা বলি, যখন আপনাদের গাছ থেকে আম শেষ হবে তারপরেই আপনারা কিন্তু কাটিং করবেন। অন্য সময় কিন্তু কাটিং করবে না, তাহলে আম আসতে অনেক দেরি হয়ে যাবে এবং সেই গাছ যতক্ষণ না সেই ডাল শক্ত সমর্থ হচ্ছে ততক্ষণ কিন্তু মুকুল আসবে না। সেই জন্য আমরা যখনই গাছে আম শেষ হবে তারপরে কাটিং করব, আর আমাদের ভালো হবে। আশা করছি আপনাদের কাজে লাগবে এবং প্রতিটি বন্ধুকে বলবো যাদের কাছে এখনো ফল আসে না, যতটা জল কম দিতে পারবেন এবং খাদ্য দেবেন না, তাহলে কিন্তু আপনি গাছে ভরা মুকুল পাবেন। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওর সাথে। তো অবশ্যই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধু হয়ে থাকেন, সাবস্ক্রাইব করবেন। সকল বন্ধুকে অনুরোধ করব লাইক করবেন, কমেন্ট করবেন, সকল বন্ধুরা শেয়ার করবেন, সকল বন্ধুদের যাতে কাজে লাগে সেটা অবশ্যই করবেন। ধন্যবাদ, সকল বন্ধুই ভালো থাকবেন।